আসুন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়। হাসুন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। কি সুন্দর কথা, অপূর্ব। শুধু দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিপাশার অতিথি দেখবার জন্য। হাসান রাজা বলে গেছেন আমি কিছু নয়, সমস্ত সৃষ্টিকর্তা অন্তরে বাহিরে। আজ আমার অতিথি প্রতিভাময়ী অভিনেত্রী, এবং আমি জানি সে এই প্রতিভা নিয়ে আরো অনেক দূর যাবে। তারিন আপনাদের ভীষণ পছন্দের। তারিন, তোমাকে অসংখ্য কৃতজ্ঞতা যে তুমি সময় করে এসেছো, আমার অতিথি হয়েছো। আই ফিল অনার্ড যে তুমি আমাকে তোমার অনুষ্ঠানে আজকে ইনভাইট করেছো, কারণ তোমার অনুষ্ঠানটা আমি সবসময় দেখি। তোমার এই অনুষ্ঠানটা আমার মানে ভালো লাগার পিছনে একটা রিজন হচ্ছে যে প্রতি মুহূর্তে প্রতিটি এপিসোডে এক একজন ব্যক্তিকে চেনা যায় নিজের মতো করে। থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাদের অনুষ্ঠান দেখো। এবং আজকে আমরা আসলে কথা বলবো এই আসলে ওয়ার্কিং প্রসেসটা নিয়ে। ক্যামেরার সামনে যখন তুমি চরিত্র হয়ে দাঁড়াও, প্রস্তুতি সহ সেই অংশটি নিয়ে আমরা কথা বলতে চাই। তার আগে একটু বলতে চাই বিপাশা আপু, যে হাসান রাজার যে কথাটা বললাম, প্লিজ। আমি কিছু নই, মানে আসলে সবকিছু তো সৃষ্টিকর্তার দান। আজকে কোনো কিছু নিয়ে আসলে অহংকার করা বা প্রাউড করা, অধ্যত্ব দেখানোর কোনো কারণ নেই, দরকার নেই। বিকজ আমি আজকে যা কিছু সেটা সম্পূর্ণই ওনার অবদান। আমি আজকে তারিন হতে পারতাম না যদি আজকে আমার পেছনে যাদের পরিশ্রম আছে, লাইক আমি আমার প্রত্যেকজন ডিরেক্টর, আমার কো আর্টিস্ট, আমার সিনিয়র্স যারা আছেন, আমি যদি তাদেরকে রেসপেক্ট না করি, আমার যারা সহশিল্পী আছেন বা আমি যাদের সাথে কাজ করি, দে আর লাইক মাই ফ্যামিলি মেম্বার্স, আরেকটা পরিবার, তাদের প্রতি যদি আমার সেই রেসপেক্টটুকু না থাকে, তাদের সাথে যদি সেই সৌহার্দ্যপূর্ণ আচরণটা না থাকে, আমি যদি সুন্দরভাবে কথা না বলি ওনাদের সাথে, হ্যাঁ, বিহেভটা আমার কেমন হচ্ছে, প্লাস আমার ফ্যান্স ভক্ত যারা আছেন, যারা টিভি দেখেন, আমাদের নাটক দেখছেন, দর্শক, তো সবার কন্ট্রিবিউশন কিন্তু আছে একটা শিল্পী তৈরি হওয়ার জন্য, একটা শিল্পী তৈরি হওয়ার জন্য অবশ্যই অবদান আছে। এবং আমি অবশ্যই বলবো যে এখানে একার কোনো কৃতিত্ব নেই। এটা নিয়ে আমি যদি ফিল করি যে হ্যাঁ আমি এখানে আজকে কিছু একটা হয়ে গেলাম, এই জন্য আমি আমার সিনিয়রকে রেসপেক্ট করবো না, আমার যে কলিগ আছে ঠিক মতন করবো না, হ্যাঁ নিজের কাজটা ঠিক মতো করবো না, এটা হওয়া উচিত না, এটা খুব দুঃখজনক। এবং সবসময় যত আমি ফিল করি যে যত বেশি বড় হয় আসলে সে তত বেশি বিনয়ী হয় এবং অনেক বেশি ডাউন টু আর্থ থাকে। বলা হয় যে বড় গাছ নাকি ঝুঁকে পড়ে, নুয়ে পড়ে বট গাছগুলো। এই যে শুটিং এর জন্য যে প্রিপারেশনটা, স্ক্রিপ্ট পাওয়ার পরে তো তোমার নিজের চরিত্র নিয়ে একটা অনেক বড় জার্নি থাকে শুটিং এর আগ পর্যন্ত, কিন্তু শুটিং এ আসার আগে যে প্রস্তুতিটা একটু যদি বলো। সবসময় আসলে বলতে হয় যে আমি আমার আসলে সিনিয়রদেরকে দেখে দেখে অনেক কিছু শিখেছি। স্ক্রিপ্ট যখনই পেয়ে যাই, ফার্স্টে যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি স্ক্রিপ্টটা পুরোটা পড়ি। নট অনলি যে আমার চরিত্র তা না, টোটাল স্ক্রিপ্টটা আসলে কেমন, গল্পটা কেমন, সেটা পড়ার পর তারপর দেখি যে আমার চরিত্রটা কেমন। তো আমার চরিত্রটা যখন আমাকে অ্যাট্রাক্ট করে তখন থেকেই কিন্তু আসলে আমি ইনভলভ। তারপর হয় যে আমি ক্যারেক্টারটা, স্ক্রিপ্টটা কিভাবে পড়বো, ডায়লগ গুলো ঠিক আছে কিনা, মিনিং যদি কখনো না বুঝি হয়তো বা কখনো যদি অনেক সময় হয় যে প্রিন্টিং মিস্টেক হয় স্ক্রিপ্টে, দেখা যায় যে আমি হয়তো স্ক্রিপ্ট রাইটারকে ফোন করে হয়তো যদি চেনা পরিচিত থাকে হয়তো জেনে নিচ্ছি যে এটা কি মিনিংটা কি আমি তো বুঝতে পারছি না। আমি যে ক্যারেক্টারটি করবো সেটার কস্টিউম গুলো তৈরি করতে হয়, আমাদেরকে গোছাতে হয়। যদি কি করে নাও কস্টিউমের প্রিপারেশন, এক্ষেত্রে বিপাশাপু যদি আমি দেখি যে আগে আমার ক্যারেক্টারটার স্ট্যাটাসটা মানে কিরকম, অর্থনৈতিক অবস্থাটা, আমার ক্যারেক্টারের মেরুদণ্ডটা কেমন, ও কি খুব
পাগল টাইপের একটা মেয়ে, মেন্টালিটিটা কেমন, ওর পাস্টটা কি, প্রেজেন্ট কি, মেন্টালিটি কেমন, ফিউচারটা কিরকম হতে পারে, মানে চরিত্রটার গঠনটা কিভাবে দাঁড়াচ্ছে। যে একটা মানুষ যেমন আমি ওই সময় তার মানসিক অবস্থার উপরে তোমার কালারও কিন্তু অনেক মানে ভ্যারি করে। vary করে। হ্যাঁ, আমি যদি এখন ধরো মন খুব খারাপ ওরকম অবস্থা, যদি আমি খুব কালারফুল চুমকি টাইপের কোনো শাড়ি পরে থাকি, ইট ডাজন্ট গো উইথ দ্য ক্যারেক্টার, এবং স্ক্রিনও ভালো লাগবে না। মুডের সাথেও যেতে হবে। একদম মুডটা বুঝে আসলে যাওয়াটা আসলে খুব জরুরি। যখন থেকে আমি স্ক্রিপ্টটা হাতে পেয়েছি সেই মুহূর্ত থেকে কিন্তু আমার প্রিপারেশনটা শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর আমাকে প্যাক আপ না বলছে। আমি যদি বলি তোমাকে যে শুটিং স্পটে যাবে তুমি, সেই সকালটা কেমন? সকালটা ডিপেন্ড করে আমার কল টাইমের উপরে। যখন আমার সকালের দিকে শুটিং থাকে আমার রাতে ঠিক মতো ঘুম হয় না, এটা একটা টেনশন। আমারও তাই। আর্লি উঠতে হবে, টাইমলি উঠতে হবে, টাইমলি সেটে যেতে হবে, এই টেনশন থেকে। আর কখনো মানে যদি দেখি যে না আমার আধা ঘন্টাও দেরি হয়েছে সেটে, আমার হাত পা কাঁপতে থাকে, টেনশন করতে থাকি, সেটে গিয়ে সবাইকে সরি সরি বলতে থাকি, সো আমার নার্ভাসনেস তখন থেকেই শুরু হয়। বাট এই জন্য হয় কি যে আমি মনে করি যে দরকার হলে আমি মানে হয় অন টাইমে যাব, আর না হলে অ্যাটলিস্ট 15 মিনিট আগে গিয়ে পৌঁছবো, যাতে কেউ না বলতে পারে যে না আপনার জন্য দেরি হলো। তোমার তো মনে হয় না, তার নিশ্চয়ই মনে হয় যে এটি আসলে একজন আর্টিস্টের তার কাজের প্রতি ভালোবাসা এবং অনেস্টির সাথে যুক্ত এই অংশটি, অন টাইমে সেটে যাওয়া। এটা আমার কাজেরই একটা, প্রফেশনেরই একটা পার্ট। দীপাশাপু, শুধুমাত্র অ্যাক্টিং করাটাই তো ইম্পর্টেন্ট না, আমি স্ক্রিনে আসলাম সুন্দর করে সেজে দাঁড়ালাম, ডায়লগ বললাম, শেষ। নট দ্যাট। এটা আসলে আমরাও মানে ফেস করেছি যে আমার কো আর্টিস্ট হয়তো সেটে এতটাই দেরি করে এসছে যে আমরা সকাল থেকে বসে আছি, হয়তো সকাল 7টার সময় উঠে গিয়ে আমি হয়তো 9টার মধ্যে উত্তরায় গিয়ে বা ঢাকার বাইরে গিয়ে সেটে বসে আছি। আমার কো আর্টিস্টের কল হয়তো বা সকাল একই সময়, কিন্তু দেখা গেল যে দুপুরের পরে বা বিকালের সময় সে হাজির হয়েছে। তাতে কি হচ্ছে, একটা পুরো শিফট নষ্ট হলো, পুরো ইউনিট তো বসে আছেই, সেটা তো একটা বিষয়। একটা প্রডিউসারের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেল। এটার যেই ব্যাকলগটা থাকে, মাসুলটা কিন্তু আলটিমেটলি কি হয়, যদি আমাদের শিডিউল না থাকে, রাত জেগে শুটিং শেষ করে কাজটা নামাতে হয়, আর আমাকে আরেকটা দিন শিডিউল ম্যানেজ করে দিতে হচ্ছে। কিন্তু যারা এই যে অন টাইমে স্পটে পৌঁছানো, এটা যারা মানছে না বা ভাবছে না যে এটা দরকার আছে, বা তার জন্য সবাই বসে থাকবে, ওয়েট করবে, এটি তার নিজেকে প্রমাণ করার একটা সুযোগ যে তিনি অনেক বড় শিল্পী। এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে তাদের ভাবনার এতখানি ভুল কেন হচ্ছে? আমি ফিল করি যেটা, যে কোনো একটা শিল্পী হওয়াটা কিন্তু আসলে অনেক বড় কথা। শিল্পী কিন্তু সবাই হতে পারে না, পারফর্মার অনেক, বাট একজন জাত শিল্পী হওয়া বা একজন বড় মনের শিল্পী হওয়াটা অনেক বড় ব্যাপার। এটা সবাই হতে পারে না, এটা আমার ফিলিং, এটা আমার ব্যক্তিগত ফিলিং। আমি জানি না আমার সাথে সবাই একমত হবে কিনা, কিন্তু এটার যখন তুমি আরেকজনের প্রতি রেসপেক্টটা রাখবে, যখন তুমি তোমার কাজের প্রতি ডেডিকেশন বা রেসপেক্টটা থাকবে, যে হ্যাঁ যে এই কাজটাই আজকে আমার ইবাদতের জায়গা, আজকে এই কাজটাকে যখন আমি রেসপেক্ট করবো, সেখান থেকে আমার রিটার্নটাও কিন্তু রেসপেক্ট হিসেবেই আসবে। আমি কিন্তু মানুষের কাছ থেকে রেসপেক্ট পাবো। সেটের ভিতরে দেরি করে আসলেও সরি বললাম না, বা একই দিনে প্রয়োজনই ফিল করলাম না, বিকজ ওদের হাতে এখন অনেক কাজ, আমি এসেছিটাই অনেক। হ্যাঁ, এটাই উল্টা আমরা ধন্য। এখন হতে পারে যে এখন অনেক ওদের হাতে অনেক বেশি কাজের কোনো অভাব নেই, সো দে অ্যাকচুয়ালি ডোন্ট বদার। আর আমাদের আমি কোনো তুলনা করছি না, বাট ইটস ট্রু বিপাশাপু, যে আজকে আমি মামুন আঙ্কেলের মতো একজন, আব্দুল্লাহ মামুন আঙ্কেলের মতো আমি একজন গুরু পেয়েছি কাজের ক্ষেত্রে। আমি ফেরদৌসী আন্টির সাথে কাজ করার সুযোগ পেয়েছি, সুবর্ণা আপু তোমাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আমি আরো অনেক ভালো ভালো পারফর্মারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এখনো স্টিল আমি হায়াত আঙ্কেলকে আমি দেখে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি যে আঙ্কেল তুমি এত এনার্জি পাও কি করে। কিন্তু এটাও ঠিক বিপাশাপু যে শেখার আগ্রহটাও হয়তো আমাদের মধ্যে ছিল। আমি সিনিয়র, আমাকে কেউ কোনো কথা বলছেন, সেটাকে আমি পাত্তা দিলাম না বা আমি মানলাম না, আমি কেন শুনবো। এখানে একটি বড় ভূমিকা আছে, যিনি তোমাকে আসলে ভীষণভাবে পরিচালিত করেছেন, এবং আমার ক্ষেত্রে আমার মায়ের ভূমিকা একদম আমার বাবার চেয়েও আমার মার ভূমিকা প্রবল ছিল। তুমি দেরি করছো কেন, তুমি কাপড়টা ঠিক মতন গুছাচ্ছ না কেন, একদম তুমি ওখানে এরকম ভাবে বিহেভ করলে কেন, কন্টিনিউয়াস। আমার মা তো এখনো, তোমার মাকেও আমি দেখেছি আন্টি সবসময় সেটি করতেন। ফ্যামিলির কাছ থেকে যখন তুমি সেই গাইডলাইনটা পাবে, আর তুমি যদি সেটে এসেও যদি সিনিয়রদের কাছ থেকে সেই গাইডলাইন গুলো পাও, বা তুমি ডিরেক্টরের কাছ থেকে যদি সেই গাইডলাইনটা পাও, আমার মনে হয় এই জিনিসটা চর্চাটা আসলে এখন অনেকটা কমে গেছে বিপাশাপু সামহাও। শুধু দর্শক,
যাচ্ছি বিরতিতে। আপনারা দেখছেন বিপাশার অতিথি। বিরতির পর ফিরে এলাম। আজ আমার সাথে আছে অভিনেত্রী তারিন। তারিন, তুমি চরিত্রটাকে যেভাবে দেখতে চাও বা দেখাতে চাও ভিজুয়ালি, সেই গেট আপটা বা মেকআপটা নিতে তোমাকে এখনকার যারা মেকআপ ম্যান আছেন তারা তোমাকে কতটুকু সাহায্য করতে পারেন? কিছু মেকআপ আর্টিস্ট আছেন, অবশ্যই আমি বলবো যে দে আর রিয়েলি গুড। তারা আসলে চরিত্র বুঝে মেকআপ দেন। ইভেন তারা নিজেরা চেয়ে নেন স্ক্রিপ্ট। একটা মেকআপ আর্টিস্টের স্ক্রিপ্ট পড়াটা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, সে জানেই না যে একটা আর্টিস্টকে সে কি মেকআপ দেবে, শুধুমাত্র পাক আর সাদা করে বানিয়ে ফেললাম তাহলে তো হলো না। আমাকে একটা আর্টিস্ট মেক আপ করতে হবে না ডাউন করতে হবে? এটাই তো আসলে এটা ইম্পর্টেন্ট যে আমি কি চরিত্র মানে আমি কাকে মেকআপ দিচ্ছি, সে কোন চরিত্রটা। ওই যে বললেন না তখন যে প্রিপারেশন, মেকআপটা নেওয়াটাও কিন্তু একটা প্রিপারেশন অবশ্যই। বিকজ আমাকে স্ক্রিনে দেখবে এখন আমি যদি এখন একটা খুব গ্রামের একটি ক্যারেক্টারের মধ্যে যদি আমি এখানে ল্যাশ করে বসে থাকি, ডেফিনেটলি এটা নিশ্চয়ই আমার ক্যারেক্টারের সাথে যাবে না। একটু দৃশ্যে যদি আমি কাজল লাগাই, সেই দৃশ্যে আমার মানসিক অবস্থা কি? আমি কি এর আগে কাজলটা লাগাতে পারি নাকি না, নাকি এই সময় আমার একটা কাজল লাগানোর মতো মানসিক অবস্থা নাই আসলে? যে আমার বাচ্চা জ্বরে পুড়ে যাচ্ছে তার শরীর, আর আমাকে দেখা যাচ্ছে যে আমার চোখে কাজল, লিপস্টিক নাই কিন্তু আমার চোখে কাজল। সেটা হতে পারে না আসলে রিয়েল লাইফে। যদি বলি যে তোমার চরিত্রের কতখানি তুমি স্পটে গিয়ে কমপ্লিট করো এবং কতখানি শেষ হয় স্পটে ক্যামেরার সামনে, এটা 50-50 বিপাশাপু। কারণ অর্ধেক চরিত্র তুমি তখনই হয়ে যাও যখন তুমি একটা স্ক্রিপ্ট পড়ো। ডায়লগগুলো যদি তোমার মুখস্থ থাকে সেটাই কিন্তু অনেক হেল্প করে। তাতে যেটা হয় যে গ্রিপে থাকলে তুমি কনফিডেন্সটাও ফিল মানে পাবে, আর সেটে গেলেও আসলে সময়টা অনেক কম লাগে শুটিং করতে। আর 50% আমি সেটে গিয়ে জন্য বলবো বিকজ পরিবেশটা এখানে খুব ইম্পর্টেন্ট বিপাশাপু। যে আমি শুটিং করছি, আমাকে ডিরেক্টর কতটুকু সেই স্পেসটুকু দিচ্ছে যে এখন আমি খুব একটা ইমোশনাল সিন করব, এখানে যদি সেটের ভিতরে সারাক্ষণ মাছের বাজারের মতো সবাই কথা বলতে থাকে, একটা আর্টিস্ট তো কনসেন্ট্রেট করতে পারবে না। একটা আর্টিস্ট কিন্তু পুতুল না। হ্যাঁ, চাবি দিয়ে ছেড়ে দিলাম সে ডায়লগুলো বলতে থাকলো, ইটস নট লাইক দ্যাট। টোটাল ইনভলভমেন্ট, আমি বিলিভ করি যে একটা ক্যারেক্টার প্লে করতে গেলে তোমার মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি টোটাল ইনভলভমেন্টটা জরুরি। কনসেন্ট্রেশন, টোটাল কনসেন্ট্রেশন, একদম পুরো একদম মেডিটেশনের মতো। এটা ইটস লাইক এ মেডিটেশন। একদম সত্যি কথা। সো ওই স্পেসটুকু দিতে হবে তোমাকে আর্টিস্টকে। এখন একটা ইম্পর্টেন্ট সিন করবো, এখন তার আগে যদি কানের সামনে হাহা হিহি করতে থাকো, জোরে চিৎকার দিয়ে কথা বলতে থাকো, একটা আর্টিস্ট কতক্ষণ কনসেন্ট্রেট করতে পারবে? অনেক সময় অনেক ডিরেক্টর আছেন এই হেল্পটুকু করেন এবং তাদের সাথে কাজ করতে অনেক ভালো লাগে। আবার অনেকে আছেন যে ডিরেক্টর নিজেই হয়তো বা এত বেশি কথা বলছেন সেটের মধ্যে যে কনসেন্ট্রেশনই ব্রেক হয়ে যাচ্ছে, তখন কনসেন্ট্রেট করা খুবই ডিফিকাল্ট আসলে। এই জন্যই তো বলে যে ডিরেক্টর হচ্ছে সব ক্যাপ্টেন অফ দ্য শিপ, ডিরেক্টরস মিডিয়া, ডেফিনেটলি। বিকজ একটা আর্টিস্ট সবার উপর হচ্ছে একটা আর্টিস্টের কমফোর্ট জোনটা দেওয়া। তুমি যখন একটা আর্টিস্টকে কমফোর্টেবল রাখবে, কাজ অটোমেটিক্যালি ভালো হবে। পৃথিবীর খুব বিখ্যাত কিছু শিল্পীরা বলছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বলছেন যে আসলে ডিরেক্টর অ্যাপ্রিসিয়েশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একজন শিল্পীর জন্য অন দ্য স্পট। তার কারণ হচ্ছে তুমি যখন তোমার ডিরেক্টর কিছু বললেন না, শর্টটা হয়ে গেল, তুমি শর্ট দিলে, সে বলো ঠিক আছে আপনার নেক্সট সিন এটা, তখন তুমি মেকআপ ম্যানকে জিজ্ঞেস করবে কেমন হয়েছে ভাই, ছিল, ভাই আমার থেকে হয়েছে। কিন্তু যদি তোমাকে ডিরেক্টর বলে তারিন ইট ওয়াজ পারফেক্ট, অনেক শান্তি লাগে। তুমি আর কাউকে জিজ্ঞেস করতে যাবে না। ইন্সপিরেশন তো তোমার কাছে। আরেকটা জিনিস হচ্ছে বিপাশাপু, যখনই টেকটা বলা হয় ক্যামেরার সামনে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি 2-1 সেকেন্ডের জন্য যদি একটু কনসেন্ট্রেশনও ব্রেক হয়, ওটাও কিন্তু স্ক্রিনে কিন্তু ধরা পড়ে। শার্লি ম্যাকলিন 1960 সালে লুক ম্যাগাজিনে বলেছিলেন, ইন ফ্রন্ট অফ ক্যামেরা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াট আই থিঙ্ক বিকজ ইট অল শোজ। আসলে তো ট্রু, কথাটা কত ট্রু। যে তুমি আজকে 2012 সালে যেটা বলছো, একজন শিল্পী 1960 সালে বলে ফেলেছেন। এটা ইউনিভার্সাল সত্য একজন শিল্পীর জন্য, যে তুমি এটা মঞ্চের ক্ষেত্রেও তাই। মঞ্চে তুমি হাতটাকে এক মুহূর্তের জন্য তোমার যদি মনে হয় যে হাতটাকে আমি ঠিক রাখলাম নাকি রাখলাম না, বা কোথায় রাখবো,
এই ওই কনফিউশনটা মুহূর্তে ধরা পড়ে। দর্শক বুঝবে যে তুমি হাতটা নিয়ে পাজলড। পাজল, ট্রু, একদম ট্রু। হ্যাঁ, আমাদের ক্যামেরায় আমাদের কাটার সুযোগ আছে, আমরা এডিট করে ফেলে দিতে পারি, আবার নতুন করে শট নিতে পারি, কিন্তু তারপরেও কতটুকু আমরা আলটিমেটলি যেটা তুমি বলে যে ক্যামেরা তো আসলে ধরা পড়ার মানে ধরা পড়বেই, তুমি কতটুকু প্রিপারেশন আছে বা ক্যারেক্টারটা নিয়ে তুমি কতটুকু চিন্তা করছো, এটা আসলে তখনই স্ক্রিনেই দেখা যায়, বোঝা যায়। একদমই তাই। এখানে একজন শিল্পীর শুটিং স্পটে বিহেভিয়ার তুমি কি মনে করো যে কেমন হওয়া উচিত? যারা আমাদের ক্যামেরার পেছনে যেসব মানুষ আছেন, যারা টেকনিক্যাল সাপোর্টস ক্রু যারা থাকেন, যদি বলি, আমাদের তো আসলে সেটের ভিতরে অনেক গরমের ভিতরে কাজ করতে হয়, খুব অসম্ভব কষ্ট করে কাজ করতে হয়। এটা আসলে আমরা যে এত গরমের ভিতরে এত কষ্টের ভিতরে যে কাজ করি, এটার জন্য আসলে সব শিল্পীদেরকে জন্য আমার স্যালুট করা উচিত আমাদের। বিকজ বাইরে যেভাবে যতটা আরামের ভিতরে একদম এসির মধ্যে ঠান্ডার মধ্যে কাজ করছে, কোনো সমস্যা নেই, আমরা তো গরমের মধ্যে ফ্যান ট্যান অফ করে দিয়ে লাইট, এত পাওয়ারের লাইটের মধ্যে কাজ করি, এবং সেখানে বলতে হয় আমি তোমাকে ভালো অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি এক্সপ্রেশন দিতে হয়। হয়তো ঘেমে মরে যাচ্ছি, তারপরে নায়কের দিকে তাকিয়ে রোমান্টিক ডায়লগ দিতে হচ্ছে, সো ইটস রিয়েলি টাফ। আমরা কিন্তু তারপরে ধরো যে শর্টটা দিয়ে অ্যাটলিস্ট মেকআপ রুমে এসির মধ্যে গিয়ে বসতে পারছি। বাট একটা টেকনিশিয়ান বা একটা স্পট বয় কিন্তু সবার আগে সেটে আসে এবং ও সবার শেষে যায়, এবং ও কিন্তু সবচেয়ে বেশি বকা শুনে। আই ফিল যে কিছুই না বিপাশা আপু, ওনারা আমাদের কাছ থেকে কি চায়? আমরা একটা সেটে গেলাম, কেমন আছেন ভাইয়া, ভালো আছেন, বা যাওয়ার সময় আসি ভাইয়া, আবার দেখা হবে, সিম্পল একটা কথা। ওনাদের কাছ থেকে তো আমাদের ভালো বিহেভ ওরা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে, এর বেশি কিছু না। এখন যদি আমি একটা সেটের ভিতরে টেকনিশিয়ানকে জোরে একটা গালি দিয়ে কথা বলি, অ্যাজ এ শিল্পী কিছু হবে না, আমার লস। হ্যাঁ, যে বলবে সে কিন্তু একেবারে ধুলায় আসলে মিশে যাবে প্রতিটি মানুষের ভিতরে। সে হয়তো আমাকে খুব পছন্দ করে মনে মনে, হয়তো সে রেসপেক্ট করে যে শিল্পী হিসেবে, যখন আমি তাকে একটা বকা দিব, ডেফিনেটলি সে তখন অকারণে বকাটা হয়। আবার এটাও একটা সত্য কথা বিপাশা আপু, হয়তো সেটে গেছি, হয়তো আমরা সবাই মিলে সেটের মধ্যে বসা কাজ করছি, শুট করছি, হয়তো ওই যে বললাম যে কনসেন্ট্রেশন দিয়ে হয়তো রিহার্সাল করছি। অনেক সময় অনেক টেকনিশিয়ানরা জানে, বোঝে, তখন তারা নিজেরাই চুপ হয়ে যায়। আবার অনেকে যারা নতুন কাজ করছে, বুঝতে পারছে না, তারা হয়তো হাউ কাউ করে কথা বলছে, জোরে জোরে কথা বলছে, হাই করছে, ছবি তুলছে, এটা করছে। তখন সেটা কার দায়িত্ব? এটা অবভিয়াসলি ডিরেক্টরের দায়িত্ব, তুমি সেটটাকে কোয়াইট করার পিছনে। শুধু দর্শক, যাচ্ছি বিরতিতে। বিরতির পর ফিরে এলাম। আজ আমার সাথে আছে অভিনেত্রী তারিন। আমাদের এ সময় যারা আসলে খুব ভালো কাজ করছে, সেই ডিরেক্টররা আমি দেখেছি তারা হয়তো অনেক ডাউন টু আর্থ, কিন্তু তাদের যারা অ্যাসিস্ট্যান্ট, ফার্স্ট হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, তারা মনে করছে আমি তো ওনার অ্যাসিস্ট্যান্ট, সুতরাং আমি কোয়ালিটি আছে। হ্যাঁ, এবং তিনি দেখা যায় যে আর্টিস্টদের সাথে এবং সমস্ত ক্রুদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করে, যেটি আমার কাছে মনে হয় যে ওই ডিরেক্টর কিন্তু সেভাবে বলছে না, কিন্তু সে যে তার অ্যাসিস্ট্যান্ট, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ক্রেডিট। এটাই বললাম যে এখন যেই পজিশনে আছে, সে যদি তার সেই ভ্যালুটা না বুঝে বা সেই জিনিসটা বুঝে যদি বিহেভ না করে, এটা তো তার ব্যর্থতা। এই সমস্ত কিছুই এটা ডিরেক্টরের উপরে গিয়েই কিন্তু বর্তায়। একদম। তোমার কি মনে হয় যে সবার ক্ষেত্রেই নাটকটা বোঝা খুব জরুরি? অবভিয়াসলি এটা তো খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তুমি না বুঝে কাজ করলে কিন্তু সেখানে ভুল হবে, বিপাশা আপু, অবশ্যই ভুল হবে। কো আর্টিস্টের সাথে এই যে বোঝাপড়ার ব্যাপার, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে যখন আছো, শটটা দিয়ে তুমি কিছুটা সময় নিচ্ছ, একটু যদি বলো। স্ক্রিনে যার সাথে অ্যাক্ট করতে হচ্ছে, তার অ্যাকশন থেকে কিন্তু আমার রিয়াকশনটা হবে, সেটা যে কতটা ইম্পর্টেন্ট একটা শিল্পীর জন্য। এবং বোঝাপড়াটা তো খুবই জরুরি, কারণ আমি কোন ট্র্যাকে ক্যারেক্টারটাকে বিল্ড আপ করছি বা আমি কিভাবে অ্যাকশনটা করতে চাই, সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমার কো আর্টিস্টের সাথে না হয়, সে যদি না বুঝতে পারে, তখন আমি তো তার কাছে প্রপার রিয়াকশনটা পাবো না। সো এই ক্ষেত্রে
দুইজন কো আর্টিস্টের আন্ডারস্ট্যান্ডিং ইনভলভমেন্টটা খুবই জরুরি। আরেকটা আমি জিনিস একটা কাজ করেছিলাম না, হ্যাঁ, অনিমেষে যে নাচছিলাম, আমি এটাই বলতে তোমার চাচ্ছিলাম production বিপাশা ছিল। আপু যে আমার থ্যাংক ইউ সো মাচ। আমি এটা আবার তোমার প্রোগ্রামে বলতে চাই যে তুমি খুব কম কাজ করো, বাট আমি যখনই তোমাকে বলেছি আমার কাছে মনে হচ্ছে বিপাশা আপু অনেকদিন স্ক্রিনে নেওয়া তোমার আসা উচিত, বিকজ আমি অ্যাজ এ দর্শক হিসেবে তোমার পারফরমেন্স মিস করছিলাম, যে আমি দেখতে চেয়েছিলাম তোমার থ্যাংক ইউ সো পারফরমেন্স। মাচ, তোমার জন্য আমার কাজটা করা হয়েছিল। Insomnia। না, ইট ওয়াজ মাই প্লেজার। আমি পান্থর আমি লেখা। হ্যাঁ, পান্থদার এবং অনিমেষা এক্সেলেন্ট ডিরেকশন দিয়েছে, এবং আমি বলেছিলাম যে শুধু বিপাশা আপুকে মাথায় রেখে গল্পটা করো, এবং আমি কিন্তু তোমার কো আর্টিস্ট ছিলাম। হ্যাঁ, এবং তুমি এত ভালো কোয়ার্টিস্ট ছিলে, আমি ওই মুহূর্তে আমার মনে হয়েছিল তারিন যে ওখানে আসলে আমার অ্যাক্টিং পার্টটা ছিল খুব কঠিন, ও বাবা, অন্য স্টেট অফ মাইন্ডের, যেটা আমারও আসলে গায়ে দাঁড়িয়ে যাচ্ছে। শুধু তোমার অনুভূতি প্রকাশ করার জন্য, তোমার তেমন কোনো ডায়লগও ছিল না। ওই যে জায়গাটা বলছিলাম যে আমি চুপ করে দাঁড়িয়ে থাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে যে হেল্প করছিলে কোয়ার্টিস্ট হিসেবে। আচ্ছা, এটা আমার ইন্টারভিউ না, এটা তোমার ইন্টারভিউ। তোমার পারফরমেন্সটাই আসলে আমাকে ইনভলভ করিয়ে ফেলেছে বিপাশা আপু। আমরা হয়তো দর্শকদের একটা পার্ট দেখাতে পারি ওখান থেকে। হ্যাঁ, definitely, একটা please. অংশ দেখ। আপনার হাতের ব্যথাটা এখন কেমন? নেই, ওরকম একটা সুন্দর চাঁদ ছিল আকাশে, আমি দেখেছি। আমি দেখেছি যে তুমি একটা সিন করার আগ পর্যন্ত, আমার মনে আছে তুমি কিন্তু খাওনি। আমার চাঁদের আলো, পাগলের একটা সিন ছিল যখন তুমি পাগল হয়ে গেছিলে, মেন্টালি ডিস্টার্ব ছিলে, কেমন করে তুমি খাওনি, তুমি কার সাথে কথা বলনি, চুপচাপ একটা জায়গায় বসেছিলে, তোমার সাথে কেউ, তোমার ফোন বন্ধ ছিল, তোমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তোমার দুটো বাচ্চা, তুমি তাদের সাথে পর্যন্ত কথা বলনি, তুমি ফোন টোন অফ করে দিয়ে তুমি একদম কোয়াইট হয়েছিলে, চুপচাপ ইনভলভ ছিলে, মেডিটেশন করেছো। আমাদের অনেকেই দেখা যায় বিপাশা আপু যে শর্ট দেই, একটা কো আর্টিস্টের কিউ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। খুব হয়তো আমার ক্লোজ শট, হ্যাঁ, আমার কো আর্টিস্টকে হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না, কিন্তু সে যদি কিউটা দেয় তাতে হয় কি আমার ইমোশনটা বা আমার রিয়াকশনটা প্রপারলি, ডেলিভারিটা প্রপারলি হয়। এখন একজন অ্যাসিস্ট্যান্ট যদি আমাকে নর্মাল ভাবে কিউ দেয়, সেটার রিয়াকশন তো আমার প্রপার হবে না। একটা পারফর্মার তারিন, আমি তোমাকে ভালোবাসি। আমি তো অনেক ভালোবাসি। আমরা একটু দর্শকদের দেখাই না যে কি হয়, আচ্ছা, কিছু ডায়লগ দিয়ে আমরা দেখে বোঝাই Okay, যে আমাদের okay. জিনিসটা কি হয়। তুমি একটা ডায়লগ বলো। বিপাশা আপু, তুমি এত সুন্দর করে কিভাবে অভিনয় করো। হ্যাঁ, এভাবে অভিনয় করি। হ্যাঁ, পরের ডায়লগটা বলেন। আপনার ডায়লগ হচ্ছে যে অভিনয় কতদিন ধরে করছেন? কিভাবে এটা আসবে ইমোশন, তুমি বলো। এখন যদি একটা অ্যাসিস্ট্যান্টকে আমি দোষ দিতে পারি না, তার অ্যাক্টিং জানে না। এবং আমি লিটারালি কয়েকবার এভাবে হেসেছি যে ভাই আপনি এটা বলেন না, আমি এমনি দিচ্ছি, কারণ আমি পরের ডায়লগটা আমি জানি, তার ডায়লগ আমার মুখস্থ আছে, আমি দিয়ে যাচ্ছি। আমি তাই করেছি। একটা সময় আমি হয়তো বা ওর ডেলিভারি শুনে আমি হয়তো খুব সিরিয়াস মুড, আমি ফট করে এসে দিয়েছি, ডিরেক্টর বলে ওকে তুমি থামো, দরকার নেই তোমার কি। তো এগুলো আসলে খুব মানে মজা হয় ইয়েতে সেটে, বাট তুমি নিজেও বুঝো যে এটা কো আর্টিস্টের কিউ এবং এই যে গিভ এন্ড টেকের বিষয়টা, আন্ডারস্ট্যান্ডিংটা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তুমি যে কাজটা করছো সেটার প্রতি ভালোবাসা, অনেস্টি, ডেডিকেশন, অ্যান্ড যে জেনে বুঝে করা। ফিউচারে যদি আমি কখনো ফিল করি যে আমি সেই পরিবেশটুকু পাচ্ছি না, কাজের জায়গাটুকু আমার সেই আমি সেই স্পেসটুকু পাচ্ছি না বা আনন্দটুকু পাচ্ছি না, আমি হয়তো ক্যামেরার পিছিয়ে চলে যাব। তোমার কি মনে হয় যে সব ডিরেক্টর শুটিং স্পট এবং শিল্পীদেরকে হ্যান্ডেল করতে পারেন না বা কাজটা জানেন না, না জেনে কাজ করছেন, তাদের কাজ করার কি রাইট আছে না, বলে মনে করো? না, একদমই নেই, উচিত না করা, কারণ কাজের জায়গাটুকু তারা মিডিয়াটাকে নষ্ট করছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক সুন্দর কথা বলেছো এবং তুমি বিশ্বাস করো বলে, তুমি সেই চর্চাটা করো বলেই কথা বলেছো। এবং আমি সবকিছু আসলে তোমাদের সবার সিনিয়র, আমার সব সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে শেখা, কো আর্টিস্টদের কাছ থেকে শেখা, আমার ডিরেক্টরদের কাছ থেকে শেখা, স্টিল নাও লার্নিং। আমাদের সিনিয়ররা তো আমাদের জন্য এভাবে হাত খুলে বসে আছে যে হ্যাঁ তোমরা আমাদের কাছ থেকে শেখো, তো আমরা কেন যাচ্ছি না তোমাদের কাছে? আসলে শেখানোর যোগ্যতা আমাদের Thank you so much, জানি না, কিন্তু আমি চাই
আমার দেশে শিল্পী তৈরি হোক, এটা আমিও চাই বিপাশা। নতুন প্রজন্মের ভেতরে শিল্পী বলবো যে জন্ম নেক। থ্যাংক ইউ সো মাচ বিপাশা আপু ফর ইনভাইটিং মি, ইট ওয়াজ এ প্লেজার। আমি আর কিছু বললাম না, শুধু বলবো যে তুমি অনেক বড় শিল্পী হও। দোয়া করো আরো বিপাশা বড় আপু। শিল্পী। সবসময় দোয়া করো, তোমাদের ভালোবাসাটা যেন সবসময় আমার সাথে থাকে। নিশ্চয়ই। আজ আমরা জানবো হলিউডের বিখ্যাত অভিনেত্রী বেটি ডেভিস সম্পর্কে। রুথ এলিজাবেথ ডেভিস, যিনি বেটি ডেভিস নামে পৃথিবীময় পরিচিত, বিখ্যাত এই অভিনেত্রী 5 এপ্রিল 1908 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে প্রচন্ড স্ট্রাগল করা বিখ্যাত এই অভিনেত্রী থিয়েটারের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করলেও মায়ের প্রবল অনুপ্রেরণায় ও তার মেধা, শ্রম এবং অধ্যবসায় দিয়ে 40-এর দশকে হলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পারফেকশনিস্ট হিসেবে পরিচিত বেটি ডেভিস শক্তিশালী ও একই সাথে আবেগময় অভিনয়ের মাধ্যমে নিজেকে সমসাময়িক যুগের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিণত করেন। তাঁর অভিনীত অসংখ্য চলচ্চিত্রগুলোর মধ্যে অফ হিউম্যান বন্ডেজ, ডেঞ্জারাস, জেজেবেল, ডার্ক ভিক্টরি, দ্য লেটার, দ্য লিটল ফক্সেস, নাও ভয়েজার, মিস্টার স্কেফিংটন, অল অ্যাবাউট আই উল্লেখযোগ্য। দুইবার একাডেমি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই গুণী অভিনেত্রী 1989 সালে 81 বছর বয়সে মৃত্যুবরণ করেন। শুভরাত্রি।